ওয়েলকাম স্টুডেন্টস, সবাইকে স্বাগত ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান ক্লাসে। তা আমরা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের কেমিস্ট্রি পোর্শনের ফার্স্ট চ্যাপ্টার পরমাণু গঠন নিয়ে আলোচনা করছিলাম। এর আগে আমরা দুটো ভিডিওতে পরমাণু গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীদের যে মডেল সেগুলো দেখেছি। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের কণার আবিষ্কার এবং তাদের অবস্থান কোথায় সেটা জেনেছি এবং ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করেছি। তা আজকে আমাদের লাস্ট পার্ট। আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় এই পরমাণু গঠনে, সেটা হলো যে কিছু স্পেশাল জিনিস, যেরকম মনে করো আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এই ধরনের জিনিসগুলো। তা এগুলো আমরা একে একে আসছি। তাহলে শুরু করা যাক আজকে আলোচনা। মনে করো, তা প্রথমে আসা দেখো হচ্ছে আইসোটোপ, বা যাকে আমরা বলি সমস্থানিক। আচ্ছা, এটা কি জিনিস? ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী যেটা বলা হয়েছিল সেটা হলো যে যদি একই মৌলিক পদার্থের পরমাণু হয়, একই মৌলিক পদার্থের তো অসংখ্য পরমাণু থাকতে পারে, তা প্রত্যেকটা যেহেতু একই একই মৌল থেকে এসছে, কাজেই প্রত্যেকের ধর্ম, ওজন সবই একই রকম হওয়ার কথা। মনে করো এখানে দেখো তিনটে কার্বন পরমাণু আছে, এখন মনে করো তার প্রত্যেক তিনটে কিন্তু কার্বন পরমাণু। এবার তার মানে কি? তার মানে এই তিনটে পরমাণুরই ওজন, ধর্ম, ভর সব একই রকম হওয়ার কথা, ঠিক আছে? কিন্তু পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যে এটা প্রমাণ করা গেছে যে যে একই মৌলিক পদার্থের পরমাণু কিন্তু ভিন্ন ভিন্ন রূপে থাকতে পারে। ব্যাপারটা কিরকম দেখো, এখানে দেখো তিনটে ছবি দেওয়া আছে, ঠিক আছে? এখানে এইচ এইচ এইচ, তার মানে প্রত্যেকেই হচ্ছে হাইড্রোজেন পরমাণু। কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখো যে এখানে ওয়ান ওয়ান আছে, ওয়ান ওয়ান মানে উপরে একটা ভর সংখ্যা হয়, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা হয়। এখানে দেখো টু ওয়ান, এখানে দেখো থ্রি ওয়ান, তিনটেই কিন্তু হাইড্রোজেন পরমাণু। কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে দেখো শুধুমাত্র নিউট্রন সংখ্যাতে। এটার মধ্যে দেখো কোনো নিউট্রন নেই, কারণ ভর সংখ্যা থেকে পরমাণু সংখ্যা বিয়োগ করলে দেখো জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ এর মধ্যে কোনো নিউট্রন কণা নেই। তবে এর মধ্যে দেখো একটা থাকবে নিউট্রন কণা, ছবিতে দেওয়া আছে এখানে। নীলটা হচ্ছে এখানে নিউট্রন, আর প্লাসটা হচ্ছে এখানে প্রোটন। আর এই যে দেখো থ্রি ওয়ান, যেটা এই যে হাইড্রোজেন পরমাণুটা, এর মধ্যে দেখো দুটো নিউট্রন, একটা প্রোটন। তার মানে কি? তার মানে আমরা লক্ষ্য করলাম কি, যে প্রোটন সংখ্যা প্রত্যেকেরই সমান, কিন্তু নিউট্রন সংখ্যা দেখো তিনটে পরমাণুরই আলাদা। এই ধরনের পরমাণুকে আমরা বলি হচ্ছে কি পরস্পরের আইসোটোপ। মনে রাখতে হবে। এবার নামগুলো বলে দিই। হাইড্রোজেন যখন ওয়ান ওয়ান থাকবে তাকে আমরা বলি প্রোটিয়াম। যখন টু ওয়ান হবে, টু বলতে ভর সংখ্যা, ডয়টেরিয়াম। যখন থ্রি ওয়ান হবে তাকে বলা হয় ট্রিটিয়াম বা টাইট্রিয়ামও বলা হয়। ওকে, এখানে লেখা আছে হাইড্রোজেনের আইসোটোপ। তার মানে হাইড্রোজেন পরমাণু তিনটি রূপে থাকতে পারে। একটাকে বলা হয় প্রোটিয়াম, একটা ডয়টেরিয়াম, একটাকে বলা হচ্ছে ট্রিটিয়াম। ছবিগুলো এখানে দেওয়া আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথম পড়া হচ্ছে আইসোটোপ, অর্থাৎ একই মৌলের, মৌল কিন্তু সব একই, হাইড্রোজেন মনে করো, একই মৌলের কি বিভিন্ন পরমাণু, যাদের দেখো ভর সংখ্যা কিন্তু দেখো আলাদা, মানে নিউট্রন সংখ্যা আলাদা, কিন্তু পারমাণবিক সংখ্যা দেখো প্রত্যেকেরই একই। এটাকে আমরা বলি হচ্ছে পরস্পরের আইসোটোপ। ওকে, আরো কিছু এক্সাম্পল দিচ্ছি। মনে করো এরকম আইসোটোপ আরো কিছু মৌলের পাওয়া যায়। যেমন মনে করো কার্বন, দেখো কার্বন এখানে আছে, এখানে 12, এখানে 6, এখানে আছে 13, এখানে 6, এখানে আছে হচ্ছে 14, এখানে হচ্ছে কত 6। মনে রাখবে এই কার্বন কিন্তু এই প্রত্যেকে কিন্তু কার্বন পরমাণু, কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখো এখানে পারমাণবিক সংখ্যা সবারই সমান, কিন্তু দেখো ভর সংখ্যা প্রত্যেকেরই আলাদা। ভর সংখ্যা আলাদা মানে নিউট্রন সংখ্যাটা অটোমেটিক আলাদা। আচ্ছা, মনে রাখতে হবে কার্বনের এই যে রূপটা, এটা কিন্তু তোমরা মনে রাখবে, এটা হচ্ছে তেজস্ক্রিয়। ওকে, এটা কিন্তু তোমরা মনে রাখবে হচ্ছে তেজস্ক্রিয়, খালি এই রূপটা। ওকে, তার মানে এটা হচ্ছে কার্বনের তিনটে আইসোটোপ। পারমাণবিক সংখ্যা মানে পরমাণু ক্রমাঙ্ক যাকে বলি আমরা, প্রত্যেকের সমান, কিন্তু ভর সংখ্যা আলাদা। ভর সংখ্যা আলাদা হওয়ার জন্য কিন্তু এদের নিউট্রন সংখ্যাটা অটোমেটিক আলাদা হয়ে যায়। ওকে, আচ্ছা, এবার এখানে একটা জিনিস মনে পড়তে হবে, সেটা হলো যে এটাকে আমরা বলি হচ্ছে পরস্পরের আইসোটোপ। এবার এদের মধ্যে কিন্তু রাসায়নিক ধর্মের, মনে রাখবে এটা তোমরা, যে রাসায়নিক ধর্ম এদের কিন্তু একই হবে। কেন? না, যেহেতু প্রোটন সংখ্যা
প্রোটন সংখ্যা এখানে একই বা সেম। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে মৌলের যে ধর্মগুলো সেটা নির্ভর করে কার উপরে, প্রোটন সংখ্যার উপরে। যেহেতু এখানে পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা সবারই সমান, কাজেই এই আইসোটোপগুলোর হচ্ছে রাসায়নিক ধর্ম কিন্তু একই। কিন্তু তোমরা মনে রাখবে যদি এটা ভৌত ধর্ম হয় সেটা কিন্তু সামান্য হলেও কিন্তু আলাদা হবে, সামান্য হলেও কিন্তু পার্থক্য হবে। কেন? কারণ দেখো একটু ভালো করে খেয়াল করে দেখো যে পরমাণুগুলো দেখো ভরগুলো কিন্তু আলাদা আলাদা। কারণ এখানে দেখো ভর সংখ্যা 12, এখানে 13, এখানে কিন্তু 14। কাজেই এখানে কিন্তু তোমরা মনে রাখবে যে এটা কেন হচ্ছে এরকম, কারণ এখানে ভর সংখ্যাটা আলাদা, সামান্য হলেও কিন্তু ভরের পার্থক্য থাকে। তার জন্য কিন্তু ভৌত ধর্মের কিন্তু কিছুটা হলেও ধর্মের পার্থক্য পাওয়া যায়। ওকে, আচ্ছা, তারপরে আছে আমাদের পরে আলোচনা, সেটা হচ্ছে আইসোবার। আইসোবার আইসোবার আচ্ছা, আইসোবারটা হচ্ছে যেমন আগেরটা বললাম আইসোটোপ বললাম হচ্ছে একই মৌলের বিভিন্ন পরমাণু, কিন্তু আইসোবারের ক্ষেত্রে হচ্ছে ভিন্ন মৌলের পরমাণু, মানে দুটো আলাদা মৌলের পরমাণু। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো কার্বন একটা নিচ্ছি, এখানে মনে করো 14 এবং 6, আর আরেকটা নিচ্ছি মনে করো নাইট্রোজেন 14 এবং 7। ঠিক আছে, আরেকটা জোড়া নিচ্ছি মনে করো আর্গন, এখানে 40, এখানে 18, আর মনে করো ক্যালসিয়াম, এখানে 40, এখানে মনে করো 20। আমি একটা করে ফার্স্টে বলছি, দেখো এরা কিন্তু দেখো ভিন্ন মৌলের পরমাণু, কারণ একটা এখানে কার্বন মৌলের পরমাণু, একটা এখানে নাইট্রোজেন মৌলের পরমাণু। তা এদের এদের মধ্যে কি তোমরা কি মিল দেখতে পাচ্ছ? একটু ভালো করে খেয়াল করে দেখো। দেখো ওপরেরটা এখানে দেখো একই আছে, তার মানে কি এখানে ওপরটা একই মানে এখানে উল্টোটা, এখানে তোমার ভর সংখ্যাটা একই আছে। তাহলে এখানে আলাদা কোনটা হচ্ছে? এখানে আলাদা হচ্ছে পারমাণবিক সংখ্যা, মানে প্রোটন সংখ্যা এখানে আলাদা। অর্থাৎ দুটো মৌল এখানে আছে, ভিন্ন মৌলের পরমাণু কিন্তু যাদের ভর সংখ্যা একই কিন্তু এখানে পারমাণবিক সংখ্যা আলাদা, এই ধরনের পরমাণুকে আমরা বলি একে অপরের আইসোবার। ঠিক এখানেও খেয়াল করে দেখো আর্গন এবং ক্যালসিয়াম আছে, ভর সংখ্যা এখানে একই আছে দুটোরই 40, কিন্তু পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা দেখো এখানে 18, এটা হচ্ছে 20। তা এই ধরনের কি আমরা যে সম্পর্ক তাকে আমরা বলি হচ্ছে আইসোবার। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে আইসোবারে দেখো ভর সংখ্যাটা কিন্তু এখানে একই। এবার ভর সংখ্যা একই হলে তো অনেকে কোশ্চেন করতে পারে যে ভর সংখ্যা একই হলেও কিন্তু এই যে পরমাণুগুলোর কিন্তু ভরের, পরমাণুর যে ভর তাদের মধ্যে কিন্তু সামান্য হলেও পার্থক্য থাকবে। সেটা কেন হবে? যদিও কিন্তু ভর সংখ্যা একই, তার কারণটা হচ্ছে কি, তার কারণটা হচ্ছে একটা পরমাণু যদি আমরা ভর নির্ণয় করি, এবার একটা পরমাণুতে থাকে হচ্ছে 3 রকমের কণা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাই সবগুলো কণার ভর যদি যখন আমি যোগ করব, এই 3টে কণার ভর যোগ করলেই কিন্তু একটা পরমাণুর মোট ভর পাওয়ার কথা। সেই হিসেবে দেখতে গেলে একটু ভালো করে খেয়াল করে দেখো, আর যদি আমরা এক্সাম্পল লিখি যে কার্বন 14 এবং 6, যে এই যে কার্বন 14 এবং 6, এখানে দেখো কোনটা কণা কয়টা আছে আমরা তা একটু বের করি। এখানে প্রোটন কয়টা আছে? প্রোটন মানে 6, তাহলে প্রোটন 6টা, ইলেকট্রন কটা হবে? 6টেই হবে। আর নিউট্রন দেখো কটা হবে, এটা বিয়োগ করে দেখো কত হবে, তার মানে 8টা। এখানে হচ্ছে কার্বনের এই 14 এবং 6 যে মৌলটা পরমাণুটা, তার প্রোটন 6টা, ইলেকট্রন 6টা, নিউট্রন হলো 8টা। এবার এই টোটাল এই প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রনের যে ভরগুলো যোগ করলে পরে এই পুরো পরমাণুটার আমরা কিন্তু ভরটা বের করতে পারবো। তাই এটা কি করে বের করব? তাহলে আমাদের জানতে হবে আগে একটা প্রোটনের ভর, একটা ইলেকট্রনের ভর এবং একটা নিউট্রনের ভর। তাহলে আমি যদি মনে করি এইটার পুরোটা, এটা যদি পুরো ভরটা বের করতে চাই কত হবে দেখো এখানে, এটা একটু ভালো করে খেয়াল করে, এখানে প্রোটন কিন্তু 6টা আছে, তার মানে 6। এবার একটা প্রোটনের ভর আমি বলে দিচ্ছি কত, যে 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ওকে, এবার যোগ করব, গ্রামটা পরে লিখছি। আচ্ছা, এবার দেখো 6টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রনের ভর কত? 0.00091 ইন্টু 10⁻⁻24 গ্রাম, তার মানে 6 দিয়ে গুণ হবে, তাহলে 6 ইন্টু
0.00911 ইন্টু 10⁻⁻24 প্লাস কি যোগ করতে হবে আরো, এবং এখানে আছে কিন্তু আরো আছে 8টা নিউট্রন, তার মানে এক একটা নিউট্রনের ভর কত 1.675 ইন্টু 10⁻⁻24, তার মানে 8 দিয়ে গুণ হবে, 8 ইন্টু 1.675 ইন্টু 10⁻⁻24, তাহলে এই সবটা ভর যোগ করলে পরে গ্রাম লিখে দিলাম। এবার এই টোটাল ভরটাই হয়ে যাবে তোমার এই কার্বন 14.6 এই পরমাণুটার মোট ভর, এবং সেই মানটা যেটা আসছে সেটা হচ্ছে 23.44346 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা আসলো কার্বন 14.6 যে পরমাণুটা তার ভর। ওকে, এবার আমরা আর কি বের করব, আমরা আর বের করব হচ্ছে এবার নাইট্রোজেন 14.7 এই পরমাণুটার প্রকৃত ভর। নাইট্রোজেন লিখছি 14 এবং 7, এখানে প্রোটন কটা আছে 7টা, ইলেকট্রন তাহলে 7ই হবে, আর নিউট্রন হবে কটা 14 - 7, তার মানে 7, এখানে তিনটে সমান। এবার একইভাবে আমরা তাহলে এর ভরটাও যদি বের করি তাহলে কি হবে, তাহলে একটা প্রোটনের ভরটা আমি আগেই বললাম, এটা এখানে আছে 7টা প্রোটন, তার মানে 7 ইন্টু 1.673 ইন্টু 10⁻⁻24 যোগ, ঠিক আছে, তারপরে আসবে ইলেকট্রন, তাহলে 7 ইন্টু 0.000911 ইন্টু 10⁻⁻24 গ্রাম, প্লাস আসবে কত 7টা নিউট্রনের ভর, তাহলে 7 ইন্টু 1.675 ইন্টু 10⁻⁻24, এই টোটাল ভরটা তোমার যেটা আসলো সেটা আসলো হচ্ছে এই কার্বন নাইট্রোজেন 14 এবং 7 এই পরমাণুটার ভর। ওকে, এবং যে মানটা আসবে সেটা লিখে দিচ্ছি যে 23.42377 ইন্টু 10⁻⁻24 গ্রাম। একটু ভালো করে খেয়াল করে দেখো যে এখানে 23.4434 দেখো ভরে কিন্তু সামান্য হলো, পাওয়ারটা এখানে একই আছে, কিন্তু এই মানটা কিন্তু দেখো সামান্য হলেও কিন্তু এটা কম বেশি আছে। তার জন্য আমরা বলতে পারি কি যে আইসোবারগুলির যে ভর সংখ্যা কিন্তু সমান হলেও প্রকৃত যে ভরটা, প্রকৃত ভর বলতে সমস্ত কণাগুলোর যে ভর যোগ করে যেটা আসবে সেই প্রকৃত ভর কিন্তু দুটো আলাদা। ওকে, তারপরে আসি আইসোটোন। আইসোটোন এটা কি জিনিস, এটা হচ্ছে এটাও কিন্তু ভিন্ন মোলের পরমাণুর ক্ষেত্রেই হবে। আমি আগে এক্সাম্পল লিখেছি, মনে করো একটা হাইড্রোজেন লিখলাম, একটু আগে লিখেছিলাম সেটা লিখলাম আবার, আর মনে করো লিখছি আমি এখানে হিলিয়াম, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 2, এটা হচ্ছে ভিন্ন মোলের পরমাণু, একটা হাইড্রোজেন একটা হিলিয়াম। তাই এদের মধ্যে কি তোমরা কি দেখতে পাচ্ছ একটু ভালো করে খেয়াল করে দেখো যে এখানে ভর সংখ্যাটাও আলাদা এবং পারমাণবিক সংখ্যাটাও আলাদা, তাহলে এখানে একই কোনটা, এখানে একই আছে, সেটা হচ্ছে নিউট্রনটা। ভালো করে খেয়াল করে দেখো যে নিউট্রন কিন্তু দেখো এখানে কত হবে 3 - 1, তার মানে দুটো নিউট্রন আছে এখানে। এখানে ভালো করে খেয়াল করে দেখো নিউট্রন এই যে ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বাদ, তার মানে 4 - 2, একটু খেয়াল করে দেখো যে এখানে নিউট্রন সংখ্যাটা কিন্তু এই দুটো পরমাণুরই হচ্ছে একই, তার এবং আলাদা কোনটা, আলাদা হচ্ছে এখানে পারমাণবিক সংখ্যাটা। ওকে, এই ধরনের যে পরমাণু এটাকে আমরা বলি হচ্ছে আইসোটোন, তার মানে হাইড্রোজেন 3 1, হিলিয়াম হচ্ছে 4 2, এরা হলো পরস্পরের আইসোটোন। ওকে, আচ্ছা,
তারপরে যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে নিউক্লিয় বল। নিউক্লিয় বল, এটা আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। এটা কি জিনিস? তা আমরা পরমাণু গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীদের যে মতামতগুলো পড়েছিলাম, তা সেখানে এটা বলা হয়েছিল যে কোনো একটা মৌলের পরমাণু নিউক্লিয়াসে কি হয়, এটা মনে একটা নিউক্লিয়াস, এখানে কি হবে, এখানে কিন্তু কি হয়, এরকম বিভিন্ন প্রোটন থাকে আর থাকে কিছু হচ্ছে নিস্তড়িত হচ্ছে নিউট্রন কণা। ঠিক আছে, ওকে। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো যে প্রোটনের, নিউট্রন হলো নিস্তড়িত কণা, কোনো আধান নেই, কিন্তু প্রোটনের আধান তো সবই ধনাত্মক। তার মানে এবার একই রকম আধানের মধ্যে যে বিকর্ষণ বল যে কাজ করে, তা এই একটা ছোট্ট জায়গার মধ্যে এতগুলো প্রোটন যে এক জায়গায় আছে, তাই এদের মধ্যে বিকর্ষণ বল তো কাজ করারই কথা। তাই বিকর্ষণ বল কাজ করলে পরে অ্যাকচুয়ালি কিন্তু পরমাণুর যে নিউক্লিয়াস, এটাকে কিন্তু আমরা তার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়ার কথা না, হিসেব মতো আর কি। কিন্তু তা সত্ত্বেও কিন্তু পরমাণু নিউক্লিয়াসটার মধ্যে যে এতগুলো প্রোটন, মানে সম আধানযুক্ত যে প্রোটন, একই আধানযুক্ত প্রোটনগুলো অবস্থান করে কি করে, যে এই পারস্পরিক যে বিকর্ষণ বল থাকা সত্ত্বেও। তার কারণটা হচ্ছে যে বিজ্ঞানী হাইজেনবার্গ, তোমার নামটা মনে রাখবে, বিজ্ঞানী হাইজেনবার্গ হাইজেনবার্গের মতে অ্যাকচুয়ালি কি হয় যে প্রোটন এবং ওই নিস্তড়িত যে নিউট্রন, প্রোটন এবং এই নিউট্রন কণাগুলির মধ্যে অবিরাম খুব দ্রুত গতিতে পারস্পরিক আধান বিনিময় হয়। আধান বিনিময়ের ফলে কি হয়, এটা এবং এটা এতটাই দ্রুত হয় যে এই বিকর্ষণ বলের পরিবর্তে উল্টে এদের মধ্যে একটা তীব্র একটা আকর্ষণ বলের সৃষ্টি হয় এই প্রোটন এবং নিউট্রনগুলোর মধ্যে, যার জন্য এবং ওই তীব্র আকর্ষণ বলের জন্য এরা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে একসঙ্গে অবস্থান করতে পারে। এটা হলো বিজ্ঞানী হাইজেনবার্গের মতে। এবং তারও পরবর্তীকালে এখনকার বিজ্ঞানীরা মনে করেন যে অ্যাকচুয়ালি ওই প্রোটন এবং নিউট্রনের মধ্যে মেসন নামে এক প্রকারের কণার আদান প্রদান হয়, মেসন কণা। তোমরা শুধু নামটা মনে রাখবে, যার জন্য ওই নিউক্লিয় বলটা, একে আমরা বলি হচ্ছে নিউক্লিয় বল। মানে যে আকর্ষণ বলের দ্বারা এই প্রোটন এবং নিউট্রনগুলো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে বা একসাথে থাকে, তাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয় বল বা নিউক্লিয়ার ফোর্স, যেটাকে আমরা বলি। এবং এটা উৎপন্ন হয় কি করে, এটা উৎপন্ন হয় হচ্ছে প্রোটন এবং নিউট্রনের মধ্যে অবিরাম আধান বিনিময় হওয়ার ফলে তাদের মধ্যে বিকর্ষণ বলের পরিবর্তে এক প্রকারের তীব্র আকর্ষণ বলের সৃষ্টি হয়। এই আকর্ষণ বলটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয় বল বা নিউক্লিয়ার হচ্ছে ফোর্স। ওকে, তারপরে আমরা আসবো হচ্ছে ইলেকট্রনের ট্রানজিশন, অর্থাৎ ইলেকট্রনের স্থানান্তরকরণ, কক্ষ থেকে কক্ষান্তরে ইলেকট্রনের স্থানান্তরকরণ। ইলেকট্রনের স্থানান্তরণ, যাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রনিক ট্রানজিশন। ওকে, ইলেকট্রনিক ট্রানজিশন। আচ্ছা, এই ব্যাপারটা কি, আমরা এ সম্পর্কে বিজ্ঞানী বোর্ডের যে একটা পরমাণু মডেল, সেখানে বিজ্ঞানী বোর্ড কি বলেছিল, এটা মনে করো পরমাণু নিউক্লিয়াস, এবং এগুলো হচ্ছে বিভিন্ন কক্ষপথ, এগুলো আমরা সবাই জানি। এটা n ইকুয়াল টু 1, এটা n ইকুয়াল টু 2, এভাবে আস্তে আস্তে বাড়ছে। এবং এই কক্ষপথগুলোকে আমরা কিন্তু এনার্জি লেভেল বলি। কি বলি এগুলোকে? এনার্জি লেভেল, বাংলায় বলা হয় হচ্ছে কি শক্তি স্তর। ওই কক্ষপথগুলোকে আমরা বলি হচ্ছে এনার্জি লেভেল বা
শক্তি স্তর। তা মনে রাখতে হবে যে প্রত্যেকটা এনার্জি লেভেল বা প্রত্যেকটা যে কক্ষপথ তাদের কিন্তু শক্তিটা সবসময় নির্দিষ্ট থাকে, কিন্তু কখনোই কিন্তু পরিবর্তন হয় না। এবার কোশ্চেনটা হচ্ছে যে ইলেকট্রন মনে করো এরকম যে কক্ষপথগুলোতে যখন পরিভ্রমণ করে তখন তাকে আমরা বলি হচ্ছে স্থির বা স্থায়ী কক্ষপথ। কিন্তু মনে রাখতে হবে এটা যে এক একটা শক্তি স্তরের বা ওই কক্ষপথে কিন্তু শক্তির মান কিন্তু আলাদা। এবং তুমি মনে করো নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে, যত এনার্জি লেভেল বা শক্তি স্তর বা কক্ষপথ বাড়বে, তত কিন্তু শক্তির পরিমাণটাও বাড়তে থাকবে ওই কক্ষপথগুলোর। ওকে, আচ্ছা, আমাদের প্রশ্নটা হচ্ছে যে ইলেকট্রন যদি মনে করো কক্ষপথ পরিবর্তন করে তখন তার শক্তির কি হয়, কি পরিবর্তন হয়। মনে করো কক্ষপথ পরিবর্তন করা মানে কিন্তু নিচ থেকে উপরে যাওয়া বা উপর থেকে কিন্তু নিচে আসা দুটোই কিন্তু বোঝায়। ঠিক আছে, তাহলে দেখি। মনে করো যে মনে রাখবে তোমরা যে মনে করো ইলেকট্রন যখন, এটা মনে করো একটা নিউক্লিয়াস, এটা আমি এভাবে আঁকি বিভিন্ন কক্ষপথ। ঠিক আছে, এটা হচ্ছে n = 1, এটা n = 2, এভাবে মনে করো। ঠিক আছে, তা মনে করো কোনো একটা ইলেকট্রন মনে করো দ্বিতীয় কক্ষপথে আছে, এখানে আছে মনে করো একটা ইলেকট্রন। একটা ইলেকট্রন যখন দ্বিতীয় থেকে প্রথম কক্ষপথে যখন মনে করো জাম্প করবে বা ফিরে আসবে, তখন তার শক্তিটা কি কি হওয়া উচিত। দেখো দ্বিতীয় কক্ষপথে আছে মানে তার শক্তি বেশি আছে, আর এটা হচ্ছে প্রথম কক্ষপথ যার শক্তি কিন্তু কম। তার মানে যখন উপর থেকে নিচে নামবে বা সেকেন্ড থেকে ফার্স্ট কক্ষপথে আসবে তখন তোমরা মনে রাখবে কি যে এখানে কিন্তু কি হচ্ছে, শক্তির কি করবে, এরা শক্তির বিকিরণ হবে। তার মানে শক্তি তখন রিলিজ করবে ইলেকট্রন। ঠিক আছে, আচ্ছা, আরেকটা হচ্ছে মনে করো যে এটা মনে করো নিউক্লিয়াস, এবং মনে করো আবার কক্ষপথ দিচ্ছি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে মনে করো 3। এবার এখানে কি করবে, এখানে হচ্ছে মনে করো একটা ইলেকট্রন মনে করো প্রথম কক্ষপথে আছে বা প্রথম এনার্জি লেভেলে আছে, সে কি করবে, সে মনে করো তার পরের লেভেলটা মনে করো 2 নম্বর কক্ষপথ, সেখানে যদি যায় তাহলে কি করবে, তাকে তার মানে শক্তি কিন্তু এখন বাড়াতে হবে, কারণ প্রথম থেকে সেকেন্ড কক্ষপথের কিন্তু শক্তিটা অনেক বেশি আছে। ওকে, তার মানে এখন তারা কি হবে, এখানে জিনিসটা এখানে তার মানে শক্তিটা এখানে কি করবে, গ্রহণ বা শোষণ করবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ইলেকট্রনের ট্রানজিশন, মানে ইলেকট্রন যখন গমন করে তখন কি করে, কখন শক্তির বিকিরণ হয় এবং কখন শক্তির শোষণ হয়, এটা এখানে সব বলে দেওয়া। ওকে, তারপর যেটা আসছে সেটা হচ্ছে, এটা আমাদের আজকে লাস্ট, সেটা হচ্ছে আয়নী ভবন। আয়নী ভবন, আচ্ছা, যাকে আমরা বলি হচ্ছে আয়োনাইজেশন। একটু ভালো করে দেখে নাও। আয়ন, অ্যাকচুয়ালি আয়নী ভবন মানে তো আয়ন। আয়ন ব্যাপারটা কি, আমরা জানি যে আধানযুক্ত পরমাণুকে আমরা আয়ন বলি। ওকে, এবারে আয়নটা যে তৈরি হয়, এটা তৈরি হতে পারে দুভাবে, ইলেকট্রন যদি গ্রহণ হয় বা ইলেকট্রন যখন বর্জন হয়। তা এখানে আমাদের যেটা একটা পড়তে হবে সেটা হচ্ছে আয়নী ভবন বিভব বলে একটা জিনিস পড়তে হবে, যে অর্থাৎ এই যে আমরা কোনো পরমাণু থেকে ইলেকট্রনকে যখন আমরা বের করি, তোমরা মনে রাখবে ইলেকট্রন বের করা এবং গ্রহণ করা দুটোই কিন্তু পরমাণুর যে বিভিন্ন কক্ষপথ থাকে এবং সব থেকে বাইরের যে কক্ষপথ সেখান থেকে ঘটবে সবসময়, সেখানে মানে সেখান থেকেই বের হবে এবং সেখানে এসে কিন্তু প্রবেশ করবে। তা একটা ইলেকট্রন কিন্তু পরমাণুর যে নিউক্লিয়াসের যে কক্ষপথ থাকে চারপাশে, সেখান থেকে কখনোই এমনি এমনি বেরোতে পারে না এবং তাকে শক্তি প্রয়োগ করতে হয়। এটা হচ্ছে প্রথম কথা। এবং সেকেন্ড কথা হচ্ছে যে যে কোনো পরমাণুকে থেকে যদি ইলেকট্রনকে তোমাকে বের করতে হয় তাহলে তোমাকে পরমাণুটাকে সবসময় মনে রাখবে গ্যাসীয় অবস্থায় নিতে হবে। কেন, কারণ গ্যাসীয় অবস্থায় নিয়ে গেলে আমরা জানি যে গ্যাসীয় অণুগুলোর মধ্যে আকর্ষণ বল খুবই কম থাকে, প্রায় থাকে না বললেই চলে, যার জন্য হয় কি
এক একটা বিচ্ছিন্ন অণুকে বা এক একটা বিচ্ছিন্ন পরমাণুকে তখন তুমি হচ্ছে আলাদা করতে পারবা। ওকে, এবং তার ব্যাপারটা কিরকম, আজকে মনে করো সোডিয়াম আছে, মনে করো, ঠিক আছে? তো তা সোডিয়াম আছে মনে করো, তা সোডিয়াম হলো একটা পরমাণু। সোডিয়াম কিন্তু কঠিন ধাতু যেহেতু, এবারে তোমাকে প্রথমে সোডিয়ামকে তরলে পরিণত করতে হবে তাপ প্রয়োগ করে, আরও তাপ প্রয়োগ করে তোমাকে এটাকে গ্যাসীয় অবস্থায় নিতে হবে। তার মানে গ্যাসীয় অবস্থায় যখন তুমি নিতে পারবে তখনই কিন্তু তুমি একটা বিচ্ছিন্ন পরমাণুতে কিন্তু এটাকে আলাদা করতে পারবে। ওকে, তার মানে সোডিয়াম লিখলাম, পাশে তোমার অবশ্যই একটা জি লিখবে, জি ফর হচ্ছে কোন স্টেটে আছে, মানে কোন অবস্থায়, জি মানে গ্যাসীয়, গ্যাসিয়াস মানে এটা গ্যাসীয় অবস্থায় আছে। এখন এই অবস্থাতে কিন্তু তুমি এখান থেকে কি করতে পারবে, ইলেকট্রন বের করতে পারবে। এবার আমরা জানি কি যে সোডিয়ামের যে ইলেকট্রন বিন্যাস, এখানে ইলেকট্রন আছে 11টা, তার বিন্যাসটা হবে কত, 2,8,1। ঠিক আছে? তো এবার আমাদের কাজ কি করব আমরা, আমাদের কাজ হচ্ছে কি এখানে ইলেকট্রন বের করব। এখানে একটা আমি করলাম মাইনাস ইলেকট্রন। এবার সর্বশেষ কক্ষপথ হলো এখানে এইটা 3 নম্বরটা, তার মানে সোডিয়াম, এটা তোমার করে ব্র্যাকেটে জি লিখলাম, গ্যাস থাকলো, এখানে ইলেকট্রন বিন্যাসটা হয়ে গেল 2,8। আর কি লিখবো, একটু ভালো করে খেয়াল করে দেখো যে প্রোটন তো, প্রোটন সংখ্যা তো এখানে একই আছে 11টা, এখানে 11টাই আছে, ইলেকট্রন এখানে 11টা, এখানে কিন্তু 10টা হয়ে আছে, হওয়ার জন্য কিন্তু মোট আধানে যোগ বিয়োগ করলে কিন্তু একটা +1 কিন্তু এখানে তোমাদের লিখতে লাগবে। এইটা কি আমরা বলি হচ্ছে আয়ন, মানে এটা হলো পরমাণু, এটা হলো পরমাণু, এটা কিন্তু আয়ন, কারণ এটার মধ্যে একটা আধান চলে আসছে। ওকে, এটার মধ্যে কিন্তু একটা আধান চলে আসছে। এবার এই যে আমি ইলেকট্রন বের করলাম, এটাকে আমরা বলি হচ্ছে আয়নীভবন। এবার ইলেকট্রন বের করতে তো আমাকে শক্তি প্রয়োগ করতে হবে, সেই শক্তির মানটা তোমরা মনে রাখবে যে এখানে যেটা বলা আছে সেই শক্তির মানটা হচ্ছে কত, 495 কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল। এই পরিমাণ শক্তি এখানে প্রয়োগ করতে হয়েছে, তবেই কিন্তু একটা ইলেকট্রন এভাবে বের করা গেছে। এইবার এটাকে আমি যদি এমনি ভাবে লিখতে যাই তাহলে কি করে, মনে করে এ একটা পরমাণু আছে, জি লিখলাম। এবার হচ্ছে এই যে কোনো পরমাণুকে প্রথমে গ্যাসীয় অবস্থায় নিয়ে গিয়ে সেই বিচ্ছিন্ন অবস্থায় সেই পরমাণুর সর্বশেষ বা বহিস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে বের করতে ন্যূনতম যে পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয়, এই যে শক্তির পরিমাণটা যেটা বললাম, এই শক্তির পরিমাণটাকে আমরা বলি হচ্ছে আয়নীভবন বিভব। আমরা কি বলবো, আয়নীভবন বিভব বা শক্তি। অর্থাৎ কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রন বের করতে মিনিমাম ন্যূনতম যে পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয় তাকে আমরা বলি হচ্ছে আয়নীভবন বিভব বা আয়নীভবন শক্তি। ইংলিশে বলা হয় আয়োনাইজেশন পোটেনশিয়াল অর আয়োনাইজেশন এনার্জি। মনে করো এ একটা পরমাণু আছে, তাকে অবশ্যই কিন্তু গ্যাসীয় অবস্থা নিতে হবে, আমি আগেই বললাম। এবার এটাকে লেখা হবে কি দিয়ে, এখান থেকে I1 মানেই হচ্ছে আয়নীভবন বিভব বা আয়নীভবন শক্তি। ঠিক আছে? আচ্ছা, 1 কেন লেখা হচ্ছে, যে একটা করে ইলেকট্রনকে বের করছি আমরা, তাহলে লিখলাম এখানে, তার মানে এখানে তোমার হয়ে গেল, এটা যখনই একটা ইলেকট্রন বের হবে তাহলে এ থেকে হয়ে যাবে A+, এবং এটা জি থাকবে, গ্যাসীয় অবস্থায় থাকবে, প্লাস থাকবে কি একটা ইলেকট্রন, এবং এখানে তার মানে এইটা হচ্ছে তোমার এই যে I1 যেটা হলো, এটাই হচ্ছে তোমার আয়নীভবন বিভব বা আয়নীভবন শক্তি। ঠিক আছে? আচ্ছা, এবং ইংলিশটা হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল অর আয়োনাইজেশন, এটাকে এনার্জিও বলা যেতে পারে। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের আয়নীভবন বিভব, মানে আয়ন করতে যে পরিমাণ শক্তির এখানে মিনিমাম যে পরিমাণ শক্তির এখানে দরকার হয়। আমি একটা এক্সাম্পল এখানে আগে দেওয়া হয়ে গেছে, সোডিয়াম দিয়ে বললাম। ঠিক আছে? তো আচ্ছা, আরেক ধরনের তোমাদের এখন হয়তো কোশ্চেন বা আসতে পারে, সেটা হচ্ছে কি, দেখো যে তোমাকে হয়তো বললো যে আমি যেটা বললাম যে পরমাণু এবং আয়ন নিয়ে একটু আলোচনা করলাম এখনই, যে
এবারে পরমাণু এবং আয়ন তোমাকে বললো, তোমাকে হয়তো বলতে পারো যে পরমাণু এবং আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত, অর্থাৎ কোনটা বেশি স্থায়ী। পরমাণু এবং আয়নের মধ্যে কোনটি বেশি স্থায়ী বা কোনটি অধিক স্থায়ী, তা একটু ভালো করে খেয়াল করে দেখো। এখানে আমি পরমাণু আছে, এখানে আয়নও আছে মনে করো। তা এটা সোডিয়াম পরমাণু বলবো, এটাকে আমরা Na+ আয়ন বলবো। এবার এই দুটোর মধ্যে স্থায়ী কোনটা হবে, একটু ভালো করে খেয়াল করে দেখো যে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে সোডিয়াম প্লাস আয়ন উৎপন্ন হচ্ছে, যার ইলেকট্রন বিন্যাস কিন্তু 28 হয়ে গেছে। 28 মানে কিন্তু এটা আবার ওই নিকটতম নিষ্ক্রিয় গ্যাস ছিল নিয়ন, যার পরমাণু ক্রমাঙ্ক 10, এরও কিন্তু ইলেকট্রন বিন্যাস কিন্তু 2,8। ঠিক আছে তো? এবং আমরা সবাই জানি যে যে কোনো মৌলিক পদার্থ কি চায়, যে ওই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করতে চায়, যাতে করে সে স্থায়ী হতে পারে। তার স্পষ্টতে আমরা বুঝতেই পারছি যে পরমাণুর মধ্যে কিন্তু সেই ওই ধরনের কিন্তু কোনো ইলেকট্রন বিন্যাসটা লক্ষ্য করা যাচ্ছে না। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখালাম। ঠিক আছে তো? এন এর মধ্যে কিন্তু 281 আছে এবং Na+ এর মধ্যে কিন্তু 28 আছে, অর্থাৎ এখানে অষ্টক পূর্ণ আছে, মানে এটা নিকটতম ওই যে নিষ্ক্রিয় গ্যাসটা বললাম নিয়ন, তার মতো কাঠামো লাভ করেছে। অর্থাৎ আমরা এখান থেকে বলতেই পারি যে সোডিয়াম যে পরমাণু, মানে সোডিয়াম পরমাণুর চেয়ে ওকে Na+ আয়ন বেশি বা অধিক সুস্থিত। ওকে, সোডিয়াম পরমাণু হচ্ছে আয়ন, তার মানে পরমাণু হচ্ছে আয়নটা হচ্ছে বেশি সুস্থিত। ওকে, তা এগুলো আমাদের আজকের পার্টের লাস্ট আলোচনা। তোমরা মন দিয়ে দেখবে জিনিসগুলো, বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে তো? ওকে, থ্যাংক ইউ।